নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নীতিশ কুমার হঠাৎ করেই চলে গেলেন লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করতে। আপনারা জানেন নীতিশ কুমার এই মুহূর্তে আহ, তার দল এবং অবশ্যই সামগ্রিক বিহারের কাছ থেকে একটা যে সাড়া পাচ্ছেন যে কোনোভাবেই যেন নীতিশ কুমার ইস্তফা না দিয়ে দেন, সেই জায়গা থেকে এই মুহূর্তে নীতিশ কুমার, আপনারা জানেন অবশ্যই যে কেন প্রেক্ষিতটা তৈরি হয়েছে। তিনি রাজ্যসভায় যাওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো রাজ্যসভায় যাওয়ার জন্য নীতিশ কুমার মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই যে জায়গাটা তৈরি হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে ছাড়তে হবে এবং মাত্র শপথ গ্রহণ করার পর 105 দিন পার হয়েছে এবং 105 দিনের মাথায় নীতিশ কুমার এই মুহূর্তে রাজ্যসভায় যাচ্ছেন এবং রাজ্যসভায় যাওয়ার পরবর্তীতে তার কি পরবর্তী দিল্লিতে কাজ থাকবে, কিভাবে তিনি কাজ সামলাবেন এবং রাজ্যসভার থেকে তিনি পরবর্তী কোনো কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাবেন কিনা, সেসব অনেক কিছু নিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে আলোচনা হচ্ছিল। কিন্তু নীতিশ কুমার হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে চলে গেলেন তার প্রতিপক্ষ শিবিরে লালু প্রসাদ যাদব, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বাড়িতে দেখা করতে। এবং আরেকটা পরিচয়ও কিন্তু সেই বাড়িটা রয়েছে, সেটা এই মুহূর্তে এখনো পর্যন্ত বিরোধী দলনেতার বাড়ি, অর্থাৎ লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব ছিলেন নীতিশ কুমারের 2025 সালেও প্রধান বিরোধী মুখ এবং বিরোধী দলনেতা হিসেবে এখনো তিনি কিন্তু রয়েছেন এবং এর আগের টার্মেও তিনি ছিলেন বিরোধী দলনেতা। তার সঙ্গেও পরিচয় যদি বলতে হয়, তেজস্বী যাদব ছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যখন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন 2017-18 সাল, 2022-23 সাল। সেই একই ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। হঠাৎ করে নীতিশ কুমার এনডিএ সরকার থেকে ইস্তফা দিচ্ছেন এবং তিনি চলে যাচ্ছেন একদম সরাসরি লালু প্রসাদ যাদবের বাড়িতে। তিনি গিয়ে কোনো মিটিং করছেন এবং তার পরবর্তীতে একদম সরাসরি গঠন হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার। তখন ইন্ডিয়া অ্যালায়েন্স নাম ছিল না, কিন্তু বিজেপি বিরোধী সরকার, অর্থাৎ তার নাম ছিল মহাগঠবন্ধন। সেই সরকার তৈরি হচ্ছে। এই ঘটনা আমরা এর আগেও দেখেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে এই নীতিশ কুমারের লালু প্রসাদ যাদবের বাড়িতে যাওয়াটা এই মুহূর্তে অবশ্যই বড় সড়ো একটা জল্পনা বাড়িয়ে দিয়েছে। কেন 7ই মার্চ নীতিশ কুমার হঠাৎ ছুটে চলে গেলেন লালু প্রসাদ যাদবের বাড়িতে? তাদের মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক, সেটার ভিত্তিতেই কি এই সাক্ষাৎ, নাকি কোনো রাজনৈতিক সম্পর্ক রয়েছে? নীতিশ কুমার সম্পর্কে বারংবার লালু প্রসাদ যাদব সহ সারা বিহার এবং রাজনৈতিক মহল যেটা বলে থাকে যে নীতিশ কুমারের সব দাঁত মুখে থাকে না, তার দাঁত আদপে পেটে থাকে এবং তিনি শেষ মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র নিজের প্ল্যানটা নিজের কাছেই রাখেন যে তিনি কি করবেন। তাই নীতিশ কুমারকে নিয়ে এই মুহূর্তে বড় চর্চা তৈরি হয়েছে বিহারে। আবারও রেজিগনেশন দেওয়ার আগে কেন লালু প্রসাদ যাদবের বাড়িতে নীতিশ কুমার, এবং সেই মিটিংটা বেশ দীর্ঘক্ষণ চললো, কি কি বিষয় উঠে আসতে পারে, কোন কোন মুভমেন্ট নতুন ভাবে তৈরি হতে পারে, অবশ্যই ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে নীতিশ কুমার 12 জন সাংসদ দিয়ে 2024 সালের লোকসভা ভোটের পর থেকেই কিন্তু সাপোর্ট করছে এনডিএ গভর্নমেন্টকে, এবং এনডিএ গভর্নমেন্ট তৈরি হতো না যদি নীতিশ কুমার সাপোর্টটা না করতেন। তার কারণ 240টা ছিল হচ্ছে বিজেপির আসন সংখ্যা, 272 ছিল হচ্ছে ম্যাজিক ফিগার। তো সেই ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু 16 জন সাংসদ দিয়ে সাপোর্ট করছেন অন্ধ্রপ্রদেশ থেকে। তাতে সংখ্যাটা কত হয়? সংখ্যাটা হয় 256। কিন্তু তারপরেও 272 অব্দি পৌঁছাতে কিন্তু পারতো না নীতিশ কুমার যদি সাপোর্টটা না করতো। অবশ্যই অন্যান্য বিভিন্ন দল সাপোর্ট করছে এই মুহূর্তে, কিন্তু তার সঙ্গে নীতিশ কুমার কিন্তু দ্বিতীয় সর্ববৃহত্তম পার্টি এই মুহূর্তে আমরা জানি এনডিএ তে, বিজেপির পরবর্তীতে এবং চন্দ্রবাবু নাইডুর পরবর্তীতে। সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমারকে সাপোর্ট করা, নীতিশ কুমারের সাপোর্টটা রাখা নিজেদের কাছে, সেটা একটা বড় সড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বিজেপির কাছে। যখন আমরা দেখতে পেয়েছিলাম ভোটের সময় নীতিশ কুমারকে কোনো মতেই বিজেপি পাত্তা দিচ্ছিল না, সঞ্জয় সিং তাকে নিয়ে নরেন্দ্র মোদী একটার পর একটা র্যালি করেছেন, ঘুরেছেন, কিন্তু নীতিশ কুমারের মতন তার যে 100টা কেন্দ্রে তিনি নির্বাচন লড়েছিলেন সেই জায়গাগুলোতে প্রচার করেছিলেন। তো সেখান থেকে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পরবর্তীতে করতে হয়, কিন্তু মুখ্যমন্ত্রী করলেও তার সমস্ত ক্ষমতা আস্তে আস্তে নিয়ে নেওয়া হয়, তাকে স্পিকার পদ দেওয়া হয় না, তাকে তার যে মূল
জায়গাটা, একজন মুখ্যমন্ত্রীর মূল জায়গাটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর, সেটাও পর্যন্ত সম্রাট চৌধুরীর হাতে দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও সাধারণ বিহারের মানুষ হয়তো ভেবেছিল যে নীতিশ কুমারই আগামী 5টা বছরের জন্য তাদের অভিভাবক হিসেবে থাকবেন, যেহেতু তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। কিন্তু মাত্র 105 দিনের মাথায় যেভাবে হঠাৎ নীতিশ কুমার নিজেই জানালেন তার সোশ্যাল হ্যান্ডেলে এসে যে তিনি এবার রাজ্যসভায় যেতে চান। তিনি এর আগে লোকসভায় গিয়েছেন, তিনি এর আগে রেলমন্ত্রী থেকেছেন, কিন্তু তার পরবর্তীতে এই মুহূর্তে তিনি আবারও দিল্লি রাজনীতিতে প্রবেশ করতে চান। কিন্তু তার পরবর্তীতে এই কথা জানানোর পর এবং একদম সরাসরি অমিত শাহ আমরা দেখতে পেলাম যে পাটনায় চলে এলেন। পাটনায় এই মুহূর্তে ভোট নেই, পাটনায় এই মুহূর্তে কিচ্ছু নেই, কিন্তু অমিত শাহ হঠাৎ চলে এলেন। আপনারা দেখেছেন যে এখানে রাহুল সিনহা যখন পশ্চিমবঙ্গ থেকে একদম নমিনেশন ফাইল করছে, তখন অমিত শাহ এসেছে। তেমন আমরা দেখতে পাইনি। হঠাৎ করে বিহারের ক্ষেত্রে নমিনেশন ফাইল করার সময় অমিত শাহ চলে গেলেন কেন? সেখানে নীতিন নবীন এবং নীতিশ কুমার দুজনকে দিয়ে ফাইল করানো হলো, মাঝখানে বসে রইলেন অমিত শাহ। কোনো কাজ কিন্তু অমিত শাহের ছিল না। তো এইখান থেকে একটা বড় সড় জল্পনা উস্কে উঠেছিল এবং অমিত শাহ একটা ভিডিও বার্তার মাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে এটা বলেনও যে নীতিশ কুমার এতদিন পর্যন্ত যা করেছে, অনেক করেছে, বিহারের জন্য অনেক ভালো কাজ করেছে। প্রায় 26 বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিহারে। মাঝখানে কিছুটা সময় বাদ দিলে শুধুমাত্র জিতেন রাম মাঝি এই মাঝখানে 15 সাল নাগাদ কিছু দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিহারে। তাছাড়া পুরো সময়টা গত 26 বছর ধরেই ছিলেন নীতিশ কুমার। তো সেই জায়গা থেকে তিনি খুব ভালো কাজ করেছেন এবং অবশ্যই এই মুহূর্তে তার রাজ্যসভায় যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। পরবর্তীতে তিনি দিল্লিতে রাজনীতি করবেন, এটা বলছেন কে? এটা বলছেন অমিত শাহ। এবং এই কথার সূত্র ধরেই কিন্তু পরবর্তীতেই আমরা দেখলাম যে ডেভেলপমেন্টটা হঠাৎ করে নীতিশ কুমার কাউকে কিচ্ছু না জানিয়ে চলে গেলেন রাজ্যের বিরোধী দল নেতা তার বাড়িতে, চলে গেলেন তেজস্বী যাদবের বাড়িতে, গিয়ে তেজস্বী যাদব এবং লালু প্রসাদ যাদবের সঙ্গে বৈঠক করলেন। এই মুহূর্তে আপনাদেরকে আরো একবার অঙ্কটা মনে করিয়ে দিই। অঙ্কটা কিন্তু এই মুহূর্তে বিহারে সরকার তৈরি করতে গেলে 122 এবং 122 ম্যাজিক ফিগারে পৌঁছাতে নীতিশ কুমারের জাস্ট এইরকম ভাবে চুটকি মারলেই তিনি কিন্তু পৌঁছে যাবেন। তার কারণ তার দলের প্রাপ্ত যে এমএলএ এর সংখ্যা সেটা 85 এবং তার দল থেকে এই মুহূর্তে তামাম বিরোধ দেখতে পাচ্ছি আমরা, সারা বিহার জুড়ে বিরোধ দেখতে পাচ্ছি যে নীতিশ কুমার যেন কোনো মতেই মন্ত্রিত্ব না ছাড়ে, মুখ্যমন্ত্রিত্ব যেন নীতিশ কুমার না ছাড়েন। এই জন্য বিহারে বিভিন্ন জায়গায় জেডিইউ এর কার্যালয়ের সামনে জেডিইউ এর যারা কর্মী সমর্থক তারা পতাকা নিয়ে এসে হায় হায় করছেন, কান্নাকাটি করছেন, বিভিন্ন কিছু। এবং এই যে প্রতিক্রিয়া নীতিশ কুমারের জন্য, সেই জায়গাটা কি নীতিশ কুমারকে আরো একবার কোথাও ভাবতে বাধ্য করছে যে সরকার তার হাতে যাতে থাকে, সেটা যে কোনো পদ্ধতিতেই তিনি রক্ষা করবেন। এবং অবশ্যই ভোটের রেজাল্ট বেরোনোর আগে পাপ্পু যাদব, যার কথাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ভাবে তৎকালীন সময় আমরা বিশ্লেষণ করেছিলাম, যে পাপ্পু যাদব বলছেন যে নীতিশ কুমারকে যদি কেউ সম্মান দেয় তাহলে সেটা ইন্ডিয়া অ্যালায়েন্স সম্মান দেবে, তাহলে সেটা কংগ্রেস পরিচালিত বা কংগ্রেস সমর্থিত সরকার সম্মান দেবে। সেই জায়গা থেকে এই মুহূর্তে রেজাল্টের ভিত্তিতে আমরা যদি যাই তাহলে কিন্তু অবশ্যই নীতিশ কুমারের 85 এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের সামগ্রিকভাবে 30টা আসন রয়েছে কংগ্রেস এবং আরজেডি মিলিয়ে। সেই সংখ্যাটা যদি যোগ করা হয় তাহলে হয়ে যাচ্ছে কিন্তু 115। এবং তাছাড়াও বামপন্থীদের কিছু আসন রয়েছে, সেখানে সিপিআই সিপিআইএম তাদের কিছু আসন রয়েছে এবং এআইএমআইএম তাদের পক্ষ থেকে তো খোলা সাপোর্ট প্রথম থেকেই দিয়ে রাখা হয়েছিল। রেজাল্ট বেরোনোর ঠিক পরের দিনই নীতিশ কুমারকে বলা হয়েছিল যে আপনারা এখনো আসুন আমাদের সঙ্গে, সরাসরি সরকার তৈরি করুন। তো এই জায়গা থেকে দেখতে গেলে তো 125 পর্যন্ত সংখ্যাটা চলে যায়। তো নীতিশ কুমার কি তেমন কিছু ভাবনা চিন্তা করছেন? তা না হলে হঠাৎ করে রাহুল গান্ধী এবং হঠাৎ করে তেজস্বী যাদব এবং লালু প্রসাদ যাদবের সঙ্গে কিসের বৈঠক এই মুহূর্তে নীতিশ কুমার করতে গেলেন? সত্যি এই মুহূর্তে ক্লুলেস, সম্পূর্ণ রাজনৈতিক মহলে চাপানুতর চলছে এবং বিজেপি সম্পূর্ণভাবে কিন্তু সার্ভেইলেন্সে রাখছে নীতিশ কুমারকে। কেন বলছি সার্ভেইলেন্সে রাখছে? এই যে বৈঠক, সেই বৈঠকের কথা কেউ জানতেন না, হঠাৎ করে নীতিশ কুমার চলে এসেছিলেন। তারপর নীতিশ কুমার যখন তার বাসভবনে আবার ফিরে আসেন, এই বৈঠক সেরে তার 1 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাই নীতিশ কুমারের বাড়িতে বিভিন্ন বিজেপির নেতারা পৌঁছে যান। সুতরাং অবশ্যই এই মুহূর্তে বিহারের রাজনীতি যে আবারও বেশ খানিকটা যে কোনো সময় পাক খেয়ে যেতে পারে, যে কোনো সময় যে কোনো সমীকরণ বদলে যেতে পারে। নমিনেশন ফাইল করেও শেষ পর্যন্ত নীতিশ কুমার যে রাজ্যসভায় নাও যেতে পারেন,
কিংবা গেলেও অন্য কোনো সমীকরণ এখানে কাজ করতে পারে, হয়তো তেজস্বী যাদব এবং নিশান্ত কুমার তাদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হতে পারে। আমরা জানি না পরবর্তী প্রজন্মের হাতে হয়তো নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব এই মুহূর্তে সম্পূর্ণ বিহারকে ছাড়তে চাইছেন, তেমন কি কোনো প্ল্যান রয়েছে? বিভিন্ন কিছু ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হচ্ছে, সমস্তটাকে কন্ট্রোল করতে চাইছেন একদিকে অমিত শাহ, যে কোনো ডবল ইঞ্জিন রাজ্যের মতন বিহারটাকেও ট্রিট করতে চাইছেন, যে কোনো জায়গায় ঠিক যেমন ভাবে তিনি কোন একটা পার্টির সঙ্গে যুক্ত হন এবং তারপর সেই পার্টিটাকে সবার আগে ছেটে ফেলে দেন, ঠিক যেমন একনাথ শিন্ডের সঙ্গে করেছিলেন, ঠিক যেমন ভাবে পাঞ্জাবে আকালি দলের সঙ্গে করেছিলেন, ঠিক একইভাবে একই মডেলে নীতিশ কুমারকে ছেটে ফেলে দেয়। আর একদম পুরোপুরি পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নীতিশ কুমারের হাতে বাজিটা কি থাকবে নাকি অমিত শাহ শেষ বাজিটা মারবেন আমরা জানি না। তবে এই মুহূর্তে অবশ্যই চাঞ্চল্যকর একটা পরিস্থিতি। রাজ্যসভার মনোনয়ন পত্র জমা যেমন দিয়েছেন নীতিশ কুমার, এটা যেমন একটা বাস্তবিক সত্য, বাস্তবিক চিত্র, ঠিক তেমন ভাবেই রাজ্যসভার মনোনয়ন পত্র জমা দেওয়ার পরেই তার প্রতিপক্ষ, একদম বিধানসভার অফিসিয়াল প্রতিপক্ষ এবং সারা জীবনের প্রতিপক্ষ লালু প্রসাদ যাদবের বাড়িতে কেন গেলেন নীতিশ কুমার, কেন তেজস্বী যাদবের সামনে বৈঠক করলেন, দীর্ঘক্ষণ বৈঠক করলেন, কি নিয়ে বৈঠক করলেন, অবশ্যই সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো চাপানুতর তৈরি হয়েছে। বিহারের রাজনীতি যে কোনো মুহূর্তে বদলাতে পারে, যুদ্ধের পরিস্থিতি চলছে, কিন্তু অবশ্যই তার মধ্যে আমাদের দেশের বিভিন্ন জায়গার রাজনীতির খবর অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। আপনাদের মতামত সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।